ওকে, তো আগের দিন আমাদের হয়েছিল ক্যান্ডেল কিভাবে ক্রিয়েট হয়, ক্যান্ডেল মার্কেটে কিভাবে প্রভাব ফেলে, মার্কেটে ক্যান্ডেল দেখে আমরা কিভাবে বাই সেল করব, সেগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব কি না, চার্ট। এই চার্ট দেখে আমরা কিভাবে বাই অ্যান্ড সেল কিভাবে আমরা করতে পারি। ঠিক আছে, চার্ট দেখেই কিন্তু আমাদের সব কিছু হবে। চার্ট বা গ্রাফ আমাদের সব কিছু বলবে, কোথায় আমরা কি করব, বিক্রি করব নাকি কিনবো, সব আমাদের কিন্তু চার্ট বলবে। কিভাবে আমাদের প্রফিট হবে, কিভাবে আমাদের লস হয়, সেগুলো আমাদের আগে জানতে হবে। ঠিক আছে, তো সবার প্রথম চার্ট দেখে বাই সেল আমরা কিভাবে করি, না চার্ট দেখে বাই সেল কিভাবে করি, না প্রথমেই আপনাদের কালকে দেখানো হয়েছিল চার্টে এক প্রকার আপনারা এভাবে ক্যান্ডেল স্টিক দেখতে পাবেন বা ক্যান্ডেল দেখতে পাবেন। এই ক্যান্ডেল দেখেই আমরা বাই সেল করব। ঠিক আছে, এই ক্যান্ডেল দেখে আমরা বাই সেল করব। এরপরে ক্যান্ডেলটা আমরা দেখলাম, কিন্তু কোথা থেকে মার্কেট ওপরে যাবে বা কোথা থেকে মার্কেট নিচে নামবে, সেই লেভেলগুলোকেও তো আমাদের জানতে হবে। সেই লেভেলগুলোকে কি বলি, না একটাকে বলি আমরা সাপোর্ট লেভেল, আর একটাকে আমরা কি বলি না রেজিস্ট্যান্স লেভেল। সাপোর্ট লেভেল মানে কি, না যেখান থেকে মার্কেট সাপোর্ট নিচ্ছে, মানে একটা বাধা পাচ্ছে, নিচে আর নামছে না, সাপোর্ট নিচ্ছে একটা কারো একটা, সেটাকে কি বলবো না সাপোর্ট লেভেল। আর একটা রেজিস্ট্যান্স লেভেল কাকে বলবো, না যেখানে বাধা পেয়ে নিচে নামছে, রেজিস্ট্যান্স নিচ্ছে মানে নিচে নামছে, তাকে আমরা রেজিস্ট্যান্স লেভেল বলবো। সাপোর্ট লেভেল কাকে বলবো, না দাম যখন বারবার একটি নির্দিষ্ট জায়গায় এসে আর নিচে নামছে না, একটা নির্দিষ্ট জায়গায় এলো, নামতে 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 এরপরে কিন্তু আর নিচে নামছে না, তখন ধরে নেওয়া হয় এটি একটা সাপোর্ট লেভেল, এখানে মার্কেট সাপোর্ট নিচ্ছে। এখান থেকে দাম আবার কি করতে পারে, না এখান থেকে দাম আবার কিন্তু বাড়তে পারে। এই জায়গা থেকে এখান থেকে আমরা কি করতে পারি, না বাই করতে পারি বা কিনতে পারি। আর একটা কি ছিল, না রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেল কোনটা, না দাম যখন বারবার একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে আর ওপরে উঠতে পারছে না, দাম নিচ থেকে গেল, এই জায়গাতে বাধা পেলো, আবার এই জায়গা থেকে নামলো, আবার এই জায়গা থেকে বাধা পেলো, আবার এই জায়গায় নামলো, একটা নির্দিষ্ট জায়গায় যে যখন আর ওপরে যেতে পারছে না, তখন এই লেভেলটাকে কি বলবো আমরা, না রেজিস্ট্যান্স লেভেল। তখন ধরে নেওয়া হয় যে এটা একটা রেজিস্ট্যান্স, এখান থেকে দাম কমতে পারে, মানে এখান থেকে আমরা সেল করতে পারি, এখান থেকে আমরা কি করতে পারি, না সেল করতে পারি। আপনাদের যদি সাপোর্ট রেজিস্ট্যান্স ভালোভাবে বোঝানো হয়, ভালো করে বুঝুন। সাপোজ আমার একটা পাকার বাড়ির একটা বদ্ধ রুম আছে, ঠিক আছে, একটা রুম আছে, ঠিক আছে, একটা রুম আছে। এইবার রুমের মধ্যে আপনি কি করছেন, প্রথমে একটা আপনি কি করছেন, না একটা ডিউজ বল নিচ্ছেন। কি, আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনি কি করছেন, একটা ডিউজ বল নিয়ে কি করছেন, মানে যে বলগুলো নিয়ে ক্রিকেট খেলা হয়, সেই বলগুলো নিয়ে আপনি কি করছেন, না আপনি এই মেঝে, এই যে মেঝে, এই মেঝে আপনি কি করছেন, এই বলটাকে নিয়ে আপনি ড্রপ করলেন, মানে ছুঁড়ে মারলেন। তখন বলুন তো বলটা কিভাবে রিয়াকশান করবে, বলটা কোন দিকে যাবে, আপনি মেঝে বলটাকে ড্রপ করলেন বা ফেলে দিলেন, বলটা তখন কি করবে, কোন দিকে যাবে। আপনি একটা বল নিয়ে বলটাকে কি করলেন, না মেঝে ড্রপ খাওয়ালেন বা মেঝে মারলেন, তখন বলটা কি রিয়াকশান দেবে, মেঝে আঘাত পেয়ে মেঝে বাধাপ্রাপ্ত হয়ে বলটা তখন কি করবে, সিম্পল কি করবে, না উপরের দিকে যাবে। এই যে বলটা নিচে বাধাপ্রাপ্ত হলো, এটাকে আমরা কি বলবো, না সাপোর্ট। বলটা কি করলো, না কোনো কিছুর একটা সাপোর্ট নিল,
সাপোর্ট খেয়ে কি করলো না উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো। আবার নিচে সাপোর্ট খেয়ে বলটা কত দূর উপরে যাবে না উপরে যেখানে আমার ছাদ ছিল, উপরে যেখানে আমাদের ছাদ ছিল সে ছাদে কিন্তু আবার বাধাপ্রাপ্ত হবে। এই যে ওপরে ছাদে বাধাপ্রাপ্ত হলো, এখান থেকে বলটা আবার কি করবে বলুন তো? ওপরে গিয়ে যে ছাদে বলটা বাধাপ্রাপ্ত হলো, এখান থেকে বলটা আবার কি করবে বলুন, কমেন্ট করুন। নিচ থেকে ওপরে এলো, সাপোর্ট নিয়ে ওপরের দিকে এলো, আবার ছাদে ওপরে বাধাপ্রাপ্ত হয়ে তখন কি করবে না নিচের দিকে নামবে। চলুন, বলটা নিচের দিকে কি করবে না বাধাপ্রাপ্ত হয়ে নিচের দিকে নামবে। এই যে নিচে নামছে এই লেভেলটাকে আমরা কি বলবো না রেজিস্ট্যান্স লেভেল বলবো। এই লেভেলটাকে কি বলবো না রেজিস্ট্যান্স লেভেল বলবো। আর নিচে যে লেভেলটা থেকে ওপরে উঠে এলো সেটাকে আমরা কি বলবো না সাপোর্ট লেভেল বলবো। রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট লেভেল আপনারা বুঝতে পারলেন না? সাপোর্ট লেভেল থেকে মার্কেট কি করবে না ওপরে যাবে, আবার রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট কি করবে না নিচে নামবে। এই গেল ডিউজ বল। এইবার আপনি যদি আরেকটা কনসেপ্ট আছে, এইটা আমরা কি করছিলাম ডিউজ বল বা ক্রিকেট যে বল খেলে সে বলগুলো দিয়ে মারছিলাম। এইবার আমি এখানে কি করলাম, এইখানে আমি দাঁড়িয়ে এইবার আমি ডিউজ বল আর ফেলালাম না। এইবার আমি একটা লোহার, সাপোজ একটা লোহার 20 কেজি বলকে আমি কি করলাম, একটা লোহার 20 কেজি বলকে কি করছি না এই লেভেল থেকে আমি কি করছি না নিচে ফেলাবো। লোহার বল, এটা এটা কিসের বল না লোহার বল। লোহার বল কত কেজি না 20 কেজি। 20 কেজি বলকে আমি কি করব না এই লেভেল থেকে আমি এই নিচের লেভেলে আমি ফেলাতে চাই। তখন কি হতে পারে বলুন তো? তখন কি হতে পারে, একটা লোহার 20 কেজি আমি বলকে এই নিচে সাপোর্ট লেভেলে আমি মারবো, তখন কি হবে বলুন? একটা লোহার বলকে যদি আমি নিচে এই 20 কেজি একটা বলকে উপর থেকে ছাড়ি, নিচে সাপোর্ট লেভেলটা কি করবে? নিচে সাপোর্ট লেভেলটা কি করবে কি না ব্রেক করবে বা মেঝেটা ভেঙে যাবে। আমি আগে কি করছিলাম না একটা ডিউজ বলকে, সামান্য ডিউজ বলকে ড্রপ খেলাম, সে দেখলাম যে সাপোর্ট লেভেল থেকে উপরে গেল, ভালো কথা। কিন্তু এইবার আমি যখন একটা 20 কেজি বলকে এই সাপোর্ট লেভেলে ফেলাচ্ছি, তখন কিন্তু ও আর ড্রপ খেয়ে উপরে যাবে না বা সাপোর্ট খেয়ে উপরের দিকেও আর যাবে না। ও তখন কি করবে না সাপোর্ট লেভেলকে কিন্তু ব্রেক করে দেবে বা ভেঙে দেবে, তাই তো? একটা 20 কেজি বলকে যদি আমি নিচে এখান থেকে ফেলাই, তাহলে সাপোর্ট লেভেল আরামসে এখানে ভেঙে দেবে বা ব্রেক করবে। আবার কি করব না সেম যদি আমি ওপরের দিকে ফোর্স করে ছুড়ি, আমার ছাদটা কি হবে বা রেজিস্ট্যান্স লেভেলটা কি হবে? এই 20 কেজি বল দিয়ে যদি লোহার একটা ভাঙি, আমার ওপরে রেজিস্ট্যান্সটা ব্রেক করবে বা ভেঙে যাবে আমার ছাদটা, তাই তো? ব্রেক করে ওপরের দিকে চলে যাবে। এই যে মার্কেটে আমি এখানে কি করলাম, একটা 20 কেজি কি করলাম একটা লোহার বল নিলাম, 20 কেজি একটা লোহার বল নিলাম, আর একটা কি করলাম না একটা ছোট্ট একটা আমি একটা ডিউজ বল, যেগুলো ক্রিকেট খেলে ক্রিকেট বলকে আমি কি করলাম, ক্রিকেট বলকে আমি কি করলাম না ফেলিয়েছিলাম, আর একটা কি করলাম না লোহার বলকে ফেলিয়েছিলাম। এইবার এইটা যদি আমরা বাস্তব মার্কেটে বুঝি, ঠিক আছে, সাপোজ আপনারা ডিউজ বলটাকে ধরুন 10 টাকা, 10 টাকা, আর আপনাদের লোহার বলটাকে ধরুন 200 টাকা, লোহার বলটাকে ধরুন 200 টাকা, আর ডিউজ বলটাকে ধরুন 10 টাকা। এইবার যখন আমরা 10 টাকা নিচে ফেলাবো, তখন কিন্তু এ পাঞ্চ খাবে, মানে ড্রপ খেয়ে আবার উপরে যাবে। কিন্তু যখন বড় বড় টাকা মার্কেটে লাগবে, বা বড় বড় টাকা, টাকা কারা লাগায় না অপারেটর, অপারেটর কাদের বলে না মার্কেটকে যারা চালাচ্ছে। আপনারা বাই সেল করছেন কত টাকায় না বড়জোর 20,000 টাকা, 50,000 টাকা, 1,00,000 টাকা,
10 লাখ টাকা, 20 লাখ টাকা বা 1 লাখ টাকা, 1 কোটি টাকা। আপনারা এভাবে হয়তো মার্কেটে ট্রেড করছেন বা ইনকাম করার চেষ্টা করছেন ট্রেডিং করে। কিন্তু যারা বড় বড় অপারেটর হয় তারা কিন্তু এই আপনাদের মতো টাকায় ট্রেড করে না। তারা কি করে? তারা করে 500 কোটি, 1000 কোটি, 2000 কোটি, 50,000 কোটি। তারা সবসময় 500 কোটির ওপরে কাজ করে। আপনারা সামান্য 10-20 হাজার টাকায় কাজ করছেন। এই যে আপনারা যখন মার্কেটে কাজ করছেন তখন আপনারা কিসের মতো কাজ করছেন? না, এই ডিউজ বলের মতো কাজ করছেন। এই ক্রিকেট বল বা এই ডিউজ বলের মতো আপনারা কাজ করছেন। এই ক্রিকেট বল বা ডিউজ বলের মতো। তখন আপনাদের সাপোর্ট কিন্তু আপনারা ভাঙতে পারছেন না, এটা আপনাদের ক্ষমতা নয়। কিন্তু মার্কেটে যেই বড় প্লেয়াররা এন্ট্রি নেবে বা মার্কেটে যখন যারা চালাচ্ছে, মার্কেটকে যারা চালাচ্ছে, যখন মার্কেটে বড় টাকা লাগবে তখন কিন্তু মার্কেটের এই সাপোর্ট ব্রেক করবে। আর যখন সামান্য আপনাদের মতো যারা ট্রেডার, আপনাদের মতো ট্রেডারকে কি বলে? না রিটেলার। বা আমাদের মতো ট্রেডারকে কি বলে? না রিটেলার। রিটেলাররা যখন মার্কেটে কাজ করবে সামান্য সামান্য টাকায় কাজ করে, তো তখন কিন্তু ওদের অত ক্ষমতা নেই এই সাপোর্ট বা রেজিস্ট্যান্সকে ব্রেক করার। কিন্তু মার্কেটে যখন বড় প্লেয়ার আসবে তখন কিন্তু সাপোর্ট বা রেজিস্ট্যান্সকে ব্রেক করে। তো আপনারা বুঝতে পারলেন সাপোর্ট বা রেজিস্ট্যান্স কি? সাপোর্ট এবং বা রেজিস্ট্যান্স লেভেল কি আপনারা বুঝতে পারলেন? বলুন, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কি বুঝতে পারলেন? সবাই বুঝতে পারলেন? এভাবে আপনারা কিসে দেখতে পাবেন? না চার্টে দেখতে পাবেন। দেখুন মার্কেট কোন জায়গা থেকে উপরে যাচ্ছে, মার্কেট কোন জায়গা থেকে উপরে যাচ্ছে। না মার্কেট গেল আমার এই লেভেল থেকে, মার্কেট বারবার একটা উপরে যাচ্ছে, এই লেভেল থেকে মার্কেট বারবার উপরে যাচ্ছে, গেল মার্কেট এই লেভেলের উপর থেকে। কিন্তু পরে আমি দেখলাম, পরে যখন মার্কেটে এলো আমি দেখলাম মার্কেটে কিন্তু আমার সাপোর্টটা কি করলো? এখানে আমার মার্কেটে সাপোর্টটা কি করলো? এই সাপোর্ট লেভেলটা কি করলো? এখানে কি করলো? ব্রেক করলো। কেন ব্রেক করলো? না এখানে বড় বড় প্লেয়াররা এন্ট্রি নিয়েছে, মানে লোহার বল। আর এখানে কিন্তু ডিউজ বল এন্ট্রি নিচ্ছে না। আবার সেম জায়গায় ধরুন এভাবে আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন। আবার ধরুন মার্কেট কোথা থেকে উপরে যাচ্ছে? না মার্কেট এই লেভেল থেকে উপরে গিয়েছে, এটাকে আমরা কি বলতে পারি? সাপোর্ট লেভেল, তাই তো? এইভাবে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা ড্র করব মার্কেটে। সুন্দরভাবে আমরা এইভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করব। মার্কেট কোন দিকে কখন যাচ্ছে, কখন যাবে, আমরা সেভাবে কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা মার্কেটে ড্র করব। কখন মার্কেট উপরে যাবে, কখন মার্কেট নিচে নামবে, আমরা এই সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে মার্কেটকে বুঝবো। ঠিক আছে, এগুলো আমরা পরে আরও ডিটেলসে দেখাবো। মার্কেট দেখুন বারবার কোথা থেকে নিচে নামছে? না আমার একটা উপরে একটা লেভেল আছে, এই উপরের এই লেভেল থেকে মার্কেট কি করছে? না বারবার নিচে নামছে, বারবার আমার এই উপর থেকে নিচে নামছে। তো এই উপরের লেভেলটাকে আমরা কি বলতে পারি বলুন তো? আমরা ওই উপরের লেভেলটাকে কি বলতে পারি? যে লেভেল থেকে মার্কেট বারবার নিচে নামছে ওই লেভেলকে আমরা কি বলবো? এই লেভেলকে আমরা কি বলবো? দেখুন বারবার মার্কেট এই লেভেল থেকে কিন্তু নিচে নামছে, আমরা এই লেভেলকে কি বলতে পারি? না রেজিস্ট্যান্স লেভেল বলতে পারি। যে মার্কেট থেকে বারবার নিচে নামে তাকে আমরা কি বলবো? না রেজিস্ট্যান্স লেভেল। আবার আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা লেভেল থেকে বারবার মার্কেট কি করছে? না উপরের দিকে যাচ্ছে, বারবার কি করছে? না এই লেভেল থেকে মার্কেট উপরে যাচ্ছে। এই লেভেলকে আমরা কি লেভেল বলতে পারি? না সাপোর্ট লেভেল বলতে পারি। এই লেভেলকে আমরা কি লেভেল বলতে পারি?
না সাপোর্ট লেভেল বলতে পারি। এইভাবে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করা শিখবো আরও ডিটেলসে। ঠিক আছে, এইভাবে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করা শিখবো আরও অ্যাডভান্স লেভেলে। আমি জাস্ট আজকে আপনাদের ধারণা দিলাম, এগুলো আরও ডিটেলসে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে হবে। আরও যেমন ধরুন মার্কেট আবার এখান থেকেও কিছুটা কিছুটা উপরে যাচ্ছিল, এখানে মার্কেট আবার নতুন একটা সাপোর্ট বানিয়েছে বা নতুন একটা ফ্লোর বানিয়েছে। আবার আমি উপরের দিকে যদি দেখি, একটা ছোট সময় মার্কেট এই জায়গা থেকে বারবার কিন্তু একটা রেজিস্ট্যান্স নিচ্ছে বা বাধাপ্রাপ্ত হয়ে নিচে নামছে। কি নামছে তো, এই লেভেলটাকে তখন আমরা কি বলতে পারি না সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলটাকে আমরা কি বলবো, এই নিচের এই লেভেলটাকে আমরা কি বলবো, এই নিচের এই লেভেলটাকে আমরা কি বলবো বলুন, এই নিচের এই লেভেলটাকে আমরা কি বলবো না সাপোর্ট লেভেল। আর আমরা উপরের এই লেভেলটাকে কি বলতে পারি, আমরা উপরের এই লেভেলটাকে বলতে পারি কি না রেজিস্ট্যান্স লেভেল। এভাবেও আমরা ছোট টাইম ফ্রেমে দেখতে পারি। ঠিক আছে, এভাবেও আমরা ছোট সময়েও আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে পারি। আমরা কি করব না এই নিচে আসলে আমরা কেনার চেষ্টা করব, আর উপরে গেলে আমরা কি করব না বিক্রি করার চেষ্টা করব। ক্লিয়ার? এভাবে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের এখন ড্র করতে হবে, কিন্তু এখন করতে হবে না, এখন আপনাদের আরও ডিটেলস আমি শেখাবো, জাস্ট আজকে আমি ধারণা দিচ্ছি। এরপরে কি, সাপোর্ট রেজিস্ট্যান্স গেল, এরপরে কি না কিভাবে প্রফিট হয়, মার্কেটে কিভাবে আমাদের প্রফিট হয়। যদি আমরা দেখি, ধরুন আপনি 100 টাকায় একটা শেয়ারে কিনলেন, 100 টাকায় আপনি একটা শেয়ার কিনলেন, সে টাটা মোটর হতে পারে, জোম্যাটো হতে পারে, সুইগি হতে পারে, বা টিসিএস হতে পারে, এসবিআই হতে পারে, যাই হতে পারে। আপনি 100 টাকায় একটা শেয়ার কিনলেন, কিছু সময় পর দাম হলো 120 টাকা। আপনি কিনেছিলেন কতই না 100 টাকায়, কিছুক্ষণ পরে সেই দামটা হলো কত না 120 টাকা। আপনি তখন কি করলেন না সেল করে দিলেন। আপনি বাই করেছিলেন কত টাকায় না 100 টাকায়, আপনি সেল করলেন কত টাকায় না 120 টাকায়। এইবার বলুন আপনার প্রফিট বা আপনার লাভ কত টাকা হলো। আপনি 100 টাকায় বাই করলেন আর 120 টাকায় সেল করলেন, আপনার লাভ কত টাকা হলো বলুন। নিশ্চয়ই, তাহলে আপনার লাভ হবে কত না, যেহেতু আপনি 120 টাকায় বিক্রি করেছেন, 100 টাকায় কিনেছেন, সিম্পল আপনার 20 টাকা লাভ হবে প্রতি শেয়ারে। এইভাবে সঠিক জায়গায় আপনারা বাই করলে এবং সঠিক সময় সেল করলে আপনি কিন্তু প্রফিট হতে বা প্রফিটেবল আপনি হবেন। সাপোজ ধরুন আপনি স্টেট ব্যাংক বা এসবিআই, সাপোজ ধরুন আপনি এসবিআই কি করছেন না আপনি স্টকটাকে বাই করলেন, কোথায় না আমি দেখতে পাচ্ছি মার্কেটে কি না এই লেভেলে একটা সাপোর্ট লেভেল ছিল। কোন লেভেলে না সাপোজ ধরুন এই লেভেলে আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল, মার্কেট ভেঙে নিচে গিয়েছিল, তারপর কি করলো না মার্কেট নিচে ভেঙে গিয়েছিল, ভেঙে কি করলো আবার ওপরে কিন্তু এলো। আমরা চাইলে কি করতাম না এই সাপোর্ট লেভেলে এইসব জায়গায় আমরা বাই করতাম, এসব জায়গায় আমরা কি করতাম না বাই করতাম। কেন করতাম সেগুলো পরের কথা, ঠিক আছে, কেন করতাম কি করতাম সেগুলো পরে আমরা শিখব। এখানে যদি আপনারা বাই করতেন, সাপোজ আপনি 730 টাকাতে বাই করেছিলেন, 730 টাকাতে আপনি কি করলেন না বাই করলেন। ঠিক আছে, এখানে কেন বাই করব কি করব, এখানে অনেক কিছু কনসেপ্ট আছে, এসএল হান্টিং, ঠিক আছে, অপারেটর ট্র্যাপ, এগুলো অনেক কিছু আছে, এগুলো আপনারা ধীরে ধীরে শিখবেন। ঠিক আছে, তো এইখানে আমরা সাপোর্টটা ব্রেক করে যখন আবার সাপোর্টের উপরে এলো, সাপোর্টটা যেই ব্রেক করে মার্কেট আবার সাপোর্টের উপরে এলো, তখন কিন্তু আমরা আবার সেই সাপোর্ট দেখে আমরা বাই করলাম এই লেভেলে। সাপোজ এই লেভেলে আমরা বাই করলাম কততে না 730 টাকায়। মার্কেট রেজিস্ট্যান্স কোথায় ছিল, আমরা যদি দেখি রেজিস্ট্যান্স ছিল আপনার এই সব জায়গায়, এসব জায়গায় মার্কেটে কি করছিল না রেজিস্ট্যান্স ছিল মার্কেটে। তো আমি যদি সাপোজ এখানে আমি যদি বাই করতাম 730 টাকাতে, আমি কিছুটা এসএল রাখলাম 10 টাকা বা 13 টাকা, 10 টাকা আমি এসএল রাখলাম।
টার্গেট রাখলাম কত না 50 টাকা, টার্গেট রাখলাম কত না 50 টাকা। আমি এসবিআইকে বাই করেছিলাম কত না সাপোর্ট লেভেল দেখে, আমি বাই করলাম কত না 730 টাকাতে। আমি রেজিস্ট্যান্স লেভেল আমার আগে এখানে ছিল রেজিস্ট্যান্স লেভেল, এখানে আমার রেজিস্ট্যান্স লেভেল আছে, তো রেজিস্ট্যান্স লেভেলে আমি কি করব না সেল করব। তো রেজিস্ট্যান্স লেভেলে আমি যখন সেল করব এখানে আমার কত হচ্ছে না 780। আমি বাই করেছিলাম কততে না 730 টাকায়, আমি সেল করছি 780 টাকায়। আমার কত টাকা প্রফিট হচ্ছে বলুন তো? আমি কি করছি সেল করছি 780 টাকায়, সেল করছি 780 টাকায়, আর বাই করেছিলাম কত না 730 টাকায়। এবার বলুন আমার লাভ কত হচ্ছে? 50 টাকা। 780 মাইনাস 730, 50 টাকা। আমরা 50 টাকা লাভ করতে পারছি। এইবার আপনার কাছে যদি এখানে একটা শেয়ারে আপনি 50 টাকা পাচ্ছেন, সাপোজ আপনার কাছে এখানে 1000টা শেয়ার ছিল, 1000 ইন্টু 50 করে দিন, 50,000 টাকা কিন্তু আপনি লাভ করতে পারবেন মাত্র 1 2 3 4 5 5 দিনে আপনি 50,000 টাকা কিন্তু আপনি লাভ করতে পারতেন। এবার কেউ বলবে আমার কাছে হয়তো 500টা শেয়ার ছিল, 500 ইন্টু 50 করে দিন, আপনি 25,000 টাকা লাভ করতে পারবেন। কেউ বলবে আমার কাছে হয়তো 100টা শেয়ার ছিল, 100 ইন্টু 50 পয়েন্ট করে দিন, আপনি 5 দিনে 5,000 টাকা আপনি লাভ করছেন। সেম এভাবে আমরা কি করব না নিচে বাই করব, ওপরে আমরা সেল করব, এভাবে আমরা কি করব না প্রফিট নিতে পারি মার্কেট থেকে। বুঝতে পারলেন কিভাবে আমাদের প্রফিট হয়? বুঝতে পারলেন? সবাই বুঝতে পারলেন? একটু জানাবেন, একটু জানাবেন সবাই যদি বুঝতে পেরে থাকেন, একটু জানাবেন কাইন্ডলি। ওকে, এরপরে বলুন যে চার্ট হলো একটি আয়না। কি চার্ট? কি না চার্ট হলো একটি আয়না, যেখানে আপনি দাম ও ট্রেন্ড দেখতে পারেন। যেমন আপনি আয়না দেখেন আপনার নিজের ফেসটাকে দেখার জন্য, আপনি কেমন কত সুন্দর দেখতে, আপনার সুন্দর বদনটুকু আপনি দেখতে পারেন একটা আয়নাতে। সব কিছু বলে দেবে আপনার কোথায় কি আছে না কি আছে, আপনার মুখে কি হয়েছে না হয়েছে, আপনার আয়না দেখে আপনি সব কিছু জানতে পারবেন। সেম শেয়ার মার্কেটও কিন্তু, শেয়ার মার্কেটের আয়না কি? শেয়ার মার্কেটের আয়না কি না গ্রাফ বা এই চার্ট। শেয়ার মার্কেটের আয়না কি না এই গ্রাফ বা এই চার্ট। এই গ্রাফ বা এই চার্টকে দেখে আমরা সব কিছু বুঝতে পারবো, কখন বাই করব কখন সেল করব, আমরা এই গ্রাফকেই দেখে কিন্তু আমরা সব বুঝতে পারবো। তার জন্য কি বলছে না শেয়ার মার্কেটের আয়না। শেয়ার মার্কেটের আয়না কাকে বলবো আমরা না এই চার্টকে বা এই গ্রাফকে আমরা কি বলবো না শেয়ার মার্কেটের আয়না। এই আয়নার সাহায্যেই আমরা সব কিছু বুঝবো, কোথায় বাই করব কোথায় সেল করব, এই গ্রাফের সাহায্যেই কিন্তু আমরা বুঝবো কোনখানে সাপোর্ট আছে, কোনখান থেকে রেজিস্ট্যান্স আছে, কোনখানে আমাদের বাই করা উচিত, কোনখানে আমাদের সেল করা উচিত। তো শেয়ার মার্কেটের আয়না কি বলুন? শেয়ার মার্কেটের আয়না কি? শেয়ার মার্কেটের আয়না কি? চার্ট বা গ্রাফ। চার্ট বা গ্রাফকে আমরা কি বলবো? শেয়ার মার্কেটের আয়না। এই আয়নার সাহায্যে আমরা বুঝবো কোথায় বাই করা উচিত, কোথায় সেল করা উচিত, আমরা সব বুঝবো এই শেয়ার মার্কেটের গ্রাফের সাহায্যে বা শেয়ার মার্কেটের আয়নার সাহায্যে। কোথায় বাই সেল করার সিদ্ধান্ত নেওয়ার জন্য চার্ট দেখে আপনি বুঝবেন দাম এখন কোথায় দাঁড়িয়ে আছে। বাই সেল করার সিদ্ধান্ত নেওয়ার জন্য চার্ট আপনাদের দেখতে হবে, আপনি বুঝবেন কোথায় কখন দাম দাঁড়িয়ে আছে, এই চার্টের মাধ্যমে আপনাদের দেখতে হবে।
তারপরে কি না সঠিক জায়গায় কিনে সঠিক সময়ে বিক্রি করলেই আপনি কিন্তু লাভ পাবেন। এই যে আপনারা শেয়ার মার্কেটে কাজ করছেন, আপনারা 95% হয়তো কেউ জানেই না যে কোথায় আমরা এক্স্যাক্ট বাই করব, কোথায় আমরা এক্স্যাক্ট সেল করব, কোনখান থেকে এক্স্যাক্ট মার্কেট উপরে যাবে, কোনখান কোনখান থেকে মার্কেট এক্স্যাক্ট নিচে নামবে। এগুলো কিন্তু আমরা কেউ জানিই না, এগুলো কিন্তু আমরা কেউ জানি না বা কেউ আমরা শিখিনি ভালো করে। তার জন্য আমাদের এই অবস্থা আজকে। বুঝতে পারলেন কেন আমরা লস করি? এবার আজকে আর একটা জিনিস করাবো। আপনারা এতটুকু বুঝতে পারলেন তো? আপনারা এতদূর বুঝতে পারলেন? বলুন বলুন, কমেন্ট করে জানান এতদূর সবাই বুঝতে পারলেন তো? সবাই হোমওয়ার্ক পাঠাবেন কিন্তু যেগুলো বলা হচ্ছে। তো এরপর আমরা কি দেখবো না শেয়ার মার্কেটের ক্যান্ডেল। আগের দিন আমরা ক্যান্ডেল কিছুটা দেখেছিলাম, ক্যান্ডেলের আমরা অনেক কিছু ভাগ দেখেছিলাম। এইবার আমরা দেখব ক্যান্ডেলের অ্যানাটমি। কি দেখব না ক্যান্ডেল অ্যানাটমি। এটা আজকে শুরু করব না কালকে শুরু করব বলুন? ক্যান্ডেল অ্যানাটমি আজকে শুরু করব নাকি কালকে শুরু করব? আজকেই? ওকে। আমরা কি করতে পারি না ক্যান্ডেলকে খুব সুন্দর করে আমরা কিন্তু বুঝতে পারব। ঠিক আছে, ক্যান্ডেলকে আমরা খুব সুন্দর করে কিন্তু আমরা বুঝতে পারবো বা ধরতে পারবো এই ক্যান্ডেল অ্যানাটমির সাহায্যে। এইবার সবার প্রথমে আমাদের জানতে হবে যে শেয়ার মার্কেটের ক্যান্ডেল কাকে বলে। না শেয়ার মার্কেটের ক্যান্ডেল বা ক্যান্ডেলস্টিক হলো শেয়ার মার্কেটের একটি চার্টের উপাদান। মানে এই ক্যান্ডেল আমরা কোথায় দেখতে পাবো না চার্টের মাধ্যমে দেখতে পাবো বা চার্টে বা গ্রাফে আমরা দেখতে পাবো। এই যে আপনারা এখানে চার্টে দেখতে পাচ্ছেন এই যে লাল সবুজ এগুলো কি না এক একটা ক্যান্ডেল। এক একটা ক্যান্ডেল কোথায় দেখতে পাচ্ছি না আমরা চার্টে দেখতে পাচ্ছি ক্যান্ডেলকে। ক্লিয়ার? তো কি বলেছে না শেয়ার মার্কেটের একটি চার্টের উপাদান কি না ক্যান্ডেল, যেটি দামের কি বলে না ওঠানামাকে দৃশ্যমান ও বিশ্লেষণযোগ্য করে তোলে বা প্রাইস মুভমেন্টকে দৃশ্যমান ও বিশ্লেষণযোগ্য করে তোলে। মানে এই ক্যান্ডেলের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি কখন মার্কেট ওপরে যাচ্ছে, কখন মার্কেট নিচে নামছে। মার্কেট যখন নিচে নামছে তখন আমরা এই লাল কালারের ক্যান্ডেল দেখে বুঝতে পারছি, মার্কেট যখন ওপরে যাচ্ছে তখন আমরা সবুজ কালারের ক্যান্ডেল দেখে বুঝতে পারছি। তো আমরা এই ক্যান্ডেলের সাহায্যে বুঝবো মার্কেটে কখন কত টাকায় দাম চলছে বা কি পরিমাণ দামে আমরা কিনতে পারছি, কি পরিমাণ দামে আমরা বিক্রি করতে পারছি। এই ক্যান্ডেলের সাহায্যে কিন্তু আমরা বুঝতে পারবো। এরপরে কি না এটি মূলত একটি গ্রাফিক্যাল উপস্থাপনা। আগে যখন ট্রেডিং হতো আপনাদের দেখানো হয়েছিল কিভাবে আগে ট্রেডিং হতো। একটা জায়গায় গিয়ে তখন মুখে মুখে ট্রেডিং হতো, এত সব গ্রাফের ব্যবস্থা ছিল না, এত এত সব গ্রাফিক্যালের ব্যবস্থা কিচ্ছু ছিল না। তো এখন কি না এটি মূলত একটি গ্রাফিক্যাল উপস্থাপনা, যেটা একটা গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের দেখাচ্ছে কখন দাম উপরে যাচ্ছে কখন নিচে নামছে। একটা গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের দেখানো হচ্ছে এই চার্টকে, যা আপনাদের বলে দেয় কি বলে দেয় না একটি নির্দিষ্ট সময় যেমন 1 মিনিট 5 মিনিট 1 ঘন্টা 1 দিন 1 মাস 1 বছর এই সময় আপনাদের বলে দেবে যে কত দামে শেয়ারটি ওপেন হয়েছে, সর্বোচ্চ কত উঠেছে, সর্বনিম্ন কত নেমেছিল, শেষে কত দামে আপনি ক্লোজ করেছেন। কালকে আমি দেখিয়েছিলাম মনে আছে সবার? কালকে আমি দেখিয়েছিলাম সবার মনে আছে তো? বলুন। কালকে আমি কিন্তু দেখিয়েছিলাম সবার মনে আছে? দেখি সবার মনে আছে তো? ওকে, আজকে আমি আরেকবার ক্যান্ডেল অ্যানাটমি আমি দেখাচ্ছি। কালকে আমি এভাবে দেখিয়েছিলাম বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেল। আজকে আমরা একটা ক্যান্ডেল অ্যানাটমি আমি একটা দেখাবো জাস্ট কিভাবে না একটা ক্যান্ডেল গঠিত হয় কটা অংশ নিয়ে বলুন তো? একটা ক্যান্ডেল গঠিত হয় মূলত
কটা অংশ নিয়ে দেখি কার মনে আছে। চারটি অংশ নিয়ে মূলত একটা ক্যান্ডেল কি হয় না গঠিত হয়। চারটি অংশ নিয়ে একটা ক্যান্ডেল গঠিত হয়। কি কি না ক্যান্ডেলটা যখন প্রথমে ওপেন হবে, সাপোজ প্রথমে গ্রিন ক্যান্ডেল, তো ক্যান্ডেলটা যখন প্রথমে ওপেন হবে, সাপোজ ক্যান্ডেলটা প্রথমে কি করছিল একটু নিচে নামছিল, কি করছিল না ক্যান্ডেলটা প্রথমে নিচে নামছিল। তো ক্যান্ডেল যদি নিচে নামে তখন কি কালার হবে, ক্যান্ডেল যদি নিচে নামে তখন কি কালার হয় না রেড কালার হয়। তখন কি কালার হয় না রেড কালার হবে। ক্যান্ডেল যখন নিচে নামবে তখন কি কালার হবে না রেড কালার হবে। তো সাপোজ ক্যান্ডেলটা এভাবে নিচে নামছিল, ক্যান্ডেলটা কি করছিল এখানে ওপেন হয়ে ওপরে না গিয়ে নিচে নামছিল, ধীরে ধীরে নিচে নামছিল, নিচে নামছিল। এইবার নিচে নামতে নামতে আবার ও কি করছে না ওখান থেকে আবার কি করছে না ওপরে যাওয়া শুরু করলো। ওখান থেকে মার্কেট কি করলো না উপরে যাওয়া শুরু করলো। এবার ক্যান্ডেল যদি ওপরে যায় কি করবে না উইক একটা ছাড়বে। এই যে আমরা একটা ছোট্ট একটা রেখার মতো ও যাবে, ছেড়ে যাবে, এটাকে আমরা কি বলবো না উইক। যদি ক্যান্ডেল এখান থেকে মার্কেট ওপরে যায়, সাপোজ এই লেভেল থেকে মার্কেট কি করবে না উপরে যাচ্ছে, এই লেভেলকে আমরা কি বলতে পারি না উইক বলতে পারি। এই যে ক্যান্ডেলটা উপরে যাবে এখান থেকে, এর নিচে একটা কি হবে না একটা রেখা দেখা যাবে। কি দেখা যাবে একটা রেখার মতো একটা উইক, কেউ যেন খেয়ে ফেলেছে ক্যান্ডেলটাকে, কেউ যেন কি করছে না ক্যান্ডেলটাকে খেয়ে ফেলেছে। এক সেকেন্ড, ওকে। এবার ক্যান্ডেলটা যখন ধীরে ধীরে উপরে যাবে তখন আমরা নিচে কিন্তু একটা খাওয়া অংশ দেখতে পাবো। এভাবে নিচে নামছিল ঠিক আছে, এবার এখান থেকে যখন মার্কেট উপরে যাবে তখন আমরা একটা খাওয়া অংশ দেখতে পাই। তারপরে ধীরে ধীরে মার্কেট কি করবে এটা উপরে গেল, দেন এখানে কি করবে যখন মার্কেট এবার উপরে যাওয়া শুরু করবে তখন কি করবে না গ্রিন ক্যান্ডেল হওয়া শুরু করবে, তাই তো? এভাবে শেখানো হয়েছিল তো। মার্কেট যখন উপরে যাবে তখন কি করবে না গ্রিন ক্যান্ডেল হওয়া কি করবে না শুরু করবে, গ্রিন ক্যান্ডেল হওয়া শুরু করবে। তো এভাবে মার্কেট কি করছে না উপরে যাচ্ছে, এভাবে মার্কেট কি করছে না উপরে যাচ্ছে। এবার সর্বোচ্চ হয়তো উপরে গিয়েছে এই লেভেল পর্যন্ত, সর্বোচ্চ গিয়েছে এই লেভেল পর্যন্ত, তারপরে ওই লেভেল থেকে সাপোজ নিচে নামা শুরু করলো, এই লেভেল থেকে মার্কেট কি করলো না নিচে নামা শুরু করলো, আবার উপরে উইক দেখা যাবে যদি এখান থেকে মার্কেট নিচে নামে। নামতে নামতে কি করলো ক্যান্ডেলটা না আপনাদের এই লেভেল পর্যন্ত তো এখানে এসে ক্লোজিং করলো। এইবার আমাকে বলুন, এইবার আমাকে বলুন, ঠিক আছে কি বলবেন, কি বলবেন না এইবার আমাকে বলুন যে মার্কেটটা ওপেন কোথায় হয়েছে আমি বলছি এক এক করে। এই লেভেলটা কি করেছিল না মার্কেট একবার দেখলাম যে এই মার্কেটে এখানে এসছিল, আর একটা কি দেখলাম না এই মার্কেটেও একবার নিচে পর্যন্ত এসছিল, আর একটা কোথায় দেখলাম না মার্কেট এই ওপর পর্যন্তও গিয়েছিল, আর একটা কোথায় দেখলাম না মার্কেট এখানে এলো। এবার আমাকে বলুন মার্কেটের এই লেভেলটার নাম কি হবে, মার্কেটের কোন লেভেলটা না প্রথমে বলুন এই লেভেলটা, এই লেভেলটার নাম কি হবে কেউ বলতে পারবেন? মার্কেটে এই লেভেলের নাম কি হবে বলতে পারবেন না হাই প্রাইস, হাই প্রাইস। ঠিক আছে চলুন আমরা ওই লেভেলের নাম কি রাখলাম না হাই প্রাইস। এবার আমাকে বলুন মার্কেটে এই লেভেলেরটার নাম কি থাকবে বলুন। এই লেভেলটার নাম হবে না কি মার্কেট যেহেতু এখানে ক্লোজিং করেছে তো মার্কেট এখানে কি হবে না ক্লোজিং প্রাইস। আর একটা আমার নিচে এখানে কোথায় এসেছিল না নিচে এখানে এখানে ক্লোজিং করে এখানে কি হয়েছিল মার্কেট এখানে কি হয়েছিল বলুন, এই লেভেলটার কথা বলছি, এখানে কি হয়েছিল এই লেভেলে মার্কেট কি হয়েছিল
এই লেভেলে মার্কেট কি হয়েছিল, লো প্রাইস না, এখানে কি হয়েছিল না ওপেনিং, এটাকে কি বলবো ওপেনিং প্রাইস, এই লেভেলকে কি বলবো না ওপেনিং প্রাইস। আর নিচে যে নেমেছিল এটাকে আমরা কি বলবো, সবার নিচে যে নেমেছিল এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি না লো প্রাইস, এই লেভেলটাকে আমরা কি বলবো না লো প্রাইস। তো এভাবে একটা ক্যান্ডেল আমার চারটি অংশ নিয়ে গঠিত হয়, ওপেনিং, লো, ক্লোজিং, হাই। এইবার এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি, এই ক্যান্ডেলের পুরো এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলতে পারি, এই অংশটাকে কি বলতে পারি বলুন তো, এই অংশটাকে, এই অংশটাকে পুরো আমরা কি বলতে পারি, এই অংশটাকে বলতে পারি আমরা কি না বডি, এই অংশটাকে আমরা কি বলবো না বডি, ক্যান্ডেলের কি বলবো না বডি। এই যে ছোট ছোট দুই ধারে একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা জিনিস, একটা লম্বা লম্বা জিনিস আমরা দেখতে পাই, এইটাকে আমরা কি বলবো বলুন তো, এই যে দুই ধারে আমরা দেখতে পাই, এইটাকে আমরা বলবো উইক, এটাকে আমরা কি বলবো উইক বা শ্যাডো, এটাকে আমরা কি বলতে পারি উইক বা শ্যাডো। এই যে খাওয়া অংশগুলো দুই ধারে থাকে এগুলোকে আমরা কি বলবো উইক বা শ্যাডো, আর মাঝখানের এটাকে কি বলবো না বডি। বুঝতে পারলেন? হ্যাঁ, স্পাইকও বলা যায়, স্পাইক আলাদা ব্যাপার। তো এখন ক্যান্ডেল অ্যানাটমির মেন কি না এই নিচে বা উপরে এগুলো কি বলি না উইক বা শ্যাডো, আর মিডলেরটাকে কি বলি না বডি। আর আমরা এই যে ওপেনিং, লো প্রাইস, ক্লোজিং প্রাইস অ্যান্ড হাই প্রাইস, এইভাবে আমাদের একটা ক্যান্ডেল কিন্তু সম্পূর্ণ গঠিত হয়। বুঝতে পারলেন? এইভাবে কিন্তু একটা ক্যান্ডেল সম্পূর্ণ গঠিত হয় আমাদের মার্কেটে। এইভাবে আমরা ক্যান্ডেলের একটা অ্যানাটমি দেখলাম। সেখানে কি দেখলাম না কত দামে শেয়ারটি ওপেন হয়েছে যেটাকে আমরা ওপেনিং প্রাইস বলি, সর্বোচ্চ কত উঠেছিল যেটাকে আমরা হাই প্রাইস বলি, সর্বনিম্ন কত নেমেছিল যেটাকে আমরা লো প্রাইস বলি, তারপরে শেষে কত দামে ক্লোজ হয়েছে যেটাকে আমরা কি বলি না ক্লোজিং প্রাইস। তো এইভাবে একটা পুরো ক্যান্ডেল কিন্তু আমাদের মার্কেটে এই যে ক্যান্ডেলগুলো এভাবে গঠন হচ্ছে, এইভাবে আমরা ক্যান্ডেলগুলোকে কিন্তু এভাবে আমরা অবজার্ভ করব। একটা ক্যান্ডেল এভাবে কি হয়েছে না ওপেনিং হলো। আমাকে বলুন তো এই ক্যান্ডেলটা আমাকে বলুন, এই ক্যান্ডেলের আমাকে বলুন আপনারা, এখন কেউ বলবেন না, আমি যখন বলতে বলবো তখন বলবেন, ঠিক আছে? যখন বলতে বলবো তখন বলবেন, এখন কেউ কিচ্ছু বলবেন না, এখন কেউ কিচ্ছু বলবেন না, কিচ্ছু বলবেন না এখন। আমাকে বলুন, এখন বলবেন না, আমি বলতে বললে বলবেন। এক সেকেন্ড। মার্কেটে যে এই একটা ক্যান্ডেল সবুজ গঠন হয়েছে, মার্কেটে একটা সবুজ ক্যান্ডেল গঠন হয়েছে, আমরা সবাই দেখতে পাচ্ছি একটা সবুজ কি না ক্যান্ডেল গঠন হয়েছে। আপনারা ভালো করে অবজার্ভ করুন, এই যে এই দিকে এইখানে দেখুন দাম দেখা যাচ্ছে, এই ক্যান্ডেলের কিন্তু দাম আপনারা দেখতে পাচ্ছেন সবাই, ভালো করে দেখুন, এই পাশে দেখুন দাম দেখতে পাচ্ছেন একদম এই সাইডে। এবার আমাকে দাম দেখে বলবেন, আপনারা দাম দেখে কিন্তু বলবেন, পয়েন্টগুলো বাদ দিন, এই 800 টাকা 90 পয়সা, 90 পয়সা, 797 টাকা 40 পয়সা, 772 টাকা, 767 টাকা 30 পয়সা, এই পয়সাগুলো বলার দরকার নেই, জাস্ট আপনারা আসল দামটা বলবেন। সাপোজ 767 টাকা। আমাকে বলুন কত টাকায় ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এই ক্যান্ডেলটা কত টাকায় ওপেন হয়েছে বলুন ভালো করে। এই একদম আপনার দেখবেন রাইট সাইডে দাম কিন্তু দেখাচ্ছি, আমাকে বলুন ওপেনিং প্রাইস কত লিখবো আমি এখানে বলুন। আমি এবার লিখছি, আপনারা বলতে থাকুন ওপেন কতই হয়েছে। দেখি কি বলছেন আপনারা, 772, 772, 772, ওকে
772 টাকায় কি হয়েছে না ওপেন হয়েছে। 772 টাকায় কি হয়েছে না ওপেন হয়েছে। এবার আমাকে বলুন ক্লোজিং কোথায় হয়েছে, ক্লোজিং কতই হয়েছে, ক্লোজিং কত টাকায় হয়েছে বলুন, ভালো করে বলুন ক্লোজিং কত টাকায় হয়েছে। 797 টাকায় ক্লোজিং হয়েছে আমার। এবার আমাকে বলুন লো প্রাইস কত, লো প্রাইস কত টাকা, লো প্রাইস কত টাকা বলুন সবাই। লো প্রাইস কত নেমেছিল না 767 টাকাতে আমার লো প্রাইস নেমেছিল। আর একটা কি বাকি থাকলো না হাই প্রাইস, হাই প্রাইস কত টাকায় থাকলো, হাই প্রাইস কত টাকায় থাকলো বলুন হাই প্রাইস। এই তো খুব সুন্দর মন দিয়ে ক্লাস করছেন তার জন্য বুঝতে পারছেন 800 টাকায়, 800 টাকা আমার কি না হাই প্রাইস। তো আমরা একটা ক্যান্ডেলের কি দেখলাম না পুরো ক্যান্ডেলটা আমরা এবার দেখতে শিখলাম, কোথায় ওপেন হয়েছে, কোথায় ক্লোজিং হয়েছে, কি করেছে না করেছে, আমরা কিন্তু একটা ক্যান্ডেল সম্বন্ধে এবার কিন্তু আমরা পুরো ধারণা কিন্তু পেয়ে গেলাম। কি ক্লিয়ার হয়েছে তো সবার বলুন, সবার ক্লিয়ার হয়েছে তো, ধারণা হয়েছে আমাদের সবার একটা ক্যান্ডেল কোথায় ওপেন হচ্ছে, কোথায় ক্লোজিং হচ্ছে, হাই কোথায় লাগাচ্ছে, লো কোথায় লাগাচ্ছে, আমরা কিন্তু একটা ক্যান্ডেল কিন্তু পুরো ধারণা কিন্তু পেয়ে গেলাম, পুরো ক্যান্ডেল সম্বন্ধে কিন্তু আমরা এবার ধারণা পেয়ে গেলাম। বুঝতে পারলেন এইভাবে আমরা একটা ক্যান্ডেল কিন্তু মার্কেটে গঠন হচ্ছে। এরপরে কি রয়েছে না ক্যান্ডেল কেন গুরুত্বপূর্ণ সেটা আমাদের কিন্তু জানতে হবে। ক্যান্ডেল কেন গুরুত্বপূর্ণ না ক্যান্ডেল আমাদের দামের কি বোঝায় না গতিপথ বুঝতে সাহায্য করে, কখন কোন দিকে দাম যাবে, কত টাকায় দাম যাচ্ছে, কখন কোন দিকে দাম কি হচ্ছে, আমরা কিন্তু ক্যান্ডেলের গতিপথ বুঝতে সাহায্য করি কি দেখে মানে মার্কেটের গতিপথ বুঝতে সাহায্য করি কোন দিকে না ক্যান্ডেল আমাদের গতিপথ বুঝতে সাহায্য করায়। ক্যান্ডেলের সাহায্যে আমরা কি করি না গতিপথ মার্কেটে বুঝতে পারি, মার্কেট কখন বাড়বে, মার্কেট কখন কমবে, কোথায় আমরা বাই করব না কি করব, আমরা কি বুঝতে পারি না ক্যান্ডেলের সাহায্যে আমরা সবকিছু বুঝতে পারি। এইবার এটি দিয়ে আমরা বুঝতে পারি মার্কেটের ভেতরের মনোভাব বা সেন্টিমেন্ট, মার্কেটের ভেতরের সেন্টিমেন্ট আমরা কি দিয়ে বুঝতে পারি না ক্যান্ডেল দিয়ে, যে মার্কেট কি বলতে চাইছে, মার্কেট উপরে যাবে নাকি মার্কেট নিচে নামবে, আমরা সব কিছু বুঝবো কি দিয়ে না ক্যান্ডেল দিয়ে, মার্কেটের সেন্টিমেন্ট কি দিয়ে বুঝবো না ক্যান্ডেল দিয়ে। এরপরে আমরা দেখব কি না কোনটা বায়ারের পক্ষে, মানে বায়ার কারা মানে যারা কিনে, যারা কিনে যারা বাই করে, যারা কিনে বা যারা বাই করে তাদেরকে আমরা কি বলি না বায়ার। যখন মার্কেটে বায়াররা কিনে তখন কোন ক্যান্ডেল দেখতে পাওয়া যায় মার্কেটে, মার্কেটে যখন কিনি আমরা মার্কেট তখন বাড়ে, মার্কেটে যখন মার্কেটে কেনা হয় তখন মার্কেট কিন্তু বাড়ে, মার্কেট যখন বাড়ে তখন আমরা কোন ক্যান্ডেল দেখতে পাই, কোন কালারের, কি কালারের না গ্রিন কালারের ক্যান্ডেল আমরা দেখতে পাই। তো মার্কেটে যখন বায়াররা মার্কেটকে উপরে নিয়ে যায় তখন আমরা কি কালারের ক্যান্ডেল দেখতে পাই না গ্রিন কালারের। এই দেখুন মার্কেট যখন উপরে যাচ্ছে, মার্কেট যখন উপরে যাচ্ছে তখন আমরা মার্কেটে কি দেখতে পাচ্ছি না গ্রিন কালারের ক্যান্ডেল আমরা এভাবে কিন্তু মার্কেটকে দেখতে পাচ্ছি। মার্কেট যখন নিচে নামছে তখন আমরা কি করতে পারছি না রেড কালারের ক্যান্ডেল দেখতে পাচ্ছি। মার্কেট যখন উপরে যাচ্ছে তখন আবার গ্রিন কালারের ক্যান্ডেল দেখতে পাচ্ছি, আবার গ্রিন কালারের ক্যান্ডেল দেখতে পাচ্ছি, মার্কেট নিচে নামলে কি দেখতে পাই রেড কালারের ক্যান্ডেল। তো এইভাবে আমরা ক্যান্ডেলের সাহায্যে কিন্তু আমরা বুঝবো। এবার ক্যান্ডেলের অনেক ভাগ আছে সেগুলো ধীরে ধীরে আমরা কিন্তু শিখব, সমস্যা নেই, ঠিক আছে। তো ক্যান্ডেল সম্বন্ধে আমরা বুঝতে পারলাম। আর একটা কি না কোনটা বায়ারের পক্ষে কোনটা সেলারদের পক্ষে, যারা সেল করে তারা সেলার মানে রেড ক্যান্ডেল তা সহজে বোঝা যায়,
মার্কেটে বাই করছে কারা, মার্কেটে সেল করছে কারা, আমরা কখন বাই করব কখন সেল করব, তখন আমরা বুঝতে পারবো। গ্যাপ কি জন্য আছে, গ্যাপ আমরা পরে বুঝবো। মনোজবাবু গ্যাপ বলছেন যে গ্যাপগুলো আমরা পরে বুঝবো। প্রযুক্তিগত বিশ্লেষণের সাহায্যে আমরা কি করতে পারি না, এটি একদম আবশ্যক। আগে মার্কেটে ট্রেড করা হতো বা আগে যখন কাজ করা হতো তখন আপনাদের বলা হয়েছিল কিভাবে হতো, কিন্তু এখন আমাদের প্রযুক্তিগত আমরা হাতের সামনেই মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার দ্বারা আমার হাতের সামনে আমরা কিন্তু চোখের সামনে আমরা এই ক্যান্ডেলের সাহায্যে সব কিছু মার্কেটকে সহজেই বিশ্লেষণ করতে পারছি। মার্কেট কি বলতে চাইছে, মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু আমরা সহজেই এই ক্যান্ডেলের সাহায্যে কিন্তু আমরা বুঝতে পারছি। এখন আপনি যদি ট্রেডিং করে ইনকাম করতে চান তাহলে ক্যান্ডেল বোঝা খুবই জরুরি বা গুরুত্বপূর্ণ। আপনাকে মার্কেটে ক্যান্ডেল কিন্তু বুঝতেই হবে, তবেই আপনি মার্কেটে ভালোভাবে কাজ করতে পারবেন। এই ক্যান্ডেলই আপনাকে সব কিছু বলবে, মার্কেট কখন ওপরে যাবে, মার্কেট কখন নিচে নামবে। এই ক্যান্ডেলকে আপনাকে ভালো করে বুঝতে হবে। এবার কি না, ক্যান্ডেল বোঝার কি কি সুবিধা বা আমাদের কি কি লাভ। কি কি লাভ না, কখন আমরা শেয়ার কিনবো বা কোনো জিনিস কখন আমরা কিনবো তা বুঝতে সাহায্য করে কে, না এই ক্যান্ডেল। কখন আমরা কিনবো তা বুঝতে সাহায্য করে কে, না ক্যান্ডেল। আবার কি না, কখন আমরা বিক্রি করব, আমরা তো কিনে নিলাম, কিনে কি আমরা বসে থাকবো, না বসে থাকবো না। কখন আমরা বিক্রি করব বা আমরা লাভ পাবো বা আমাদের লাভ হয়ে যাবে বিক্রি করলে, তখন আমরা কি করব না এই ক্যান্ডেল দেখে আমরা আগে থেকে ইঙ্গিত পাবো যে এখন মার্কেটে নিচে পড়ে যাবে, আমরা ক্যান্ডেলের সাহায্যেই আমরা কিন্তু বুঝতে পারবো। আর কি না, মুনাফা তোলা সঠিক সময় নির্ধারণ। মার্কেটে আমার লাভ হচ্ছে, ধরুন আমি 100 টাকায় কিনেছি, মার্কেট চলছে 110 টাকায়, 120 টাকায়। এবার কখন আমি বিক্রি করব বা কখন আমি লাভটা বা প্রফিটটা মার্কেট থেকে তুলে নেব, তখন আমরা কি করবো না এই ক্যান্ডেলের সাহায্যে আমরা বুঝবো। আর কি না, ট্রেডিং ডিসিশন নেওয়া হয় আরও যুক্তিসঙ্গত ও নিরাপদ। এই ক্যান্ডেল দেখে আমরা ট্রেডিংয়ে ডিসিশন নেব এবং আরও যুক্তিসঙ্গত ও নিরাপদভাবে আমরা ট্রেডিং করব কি না এই ক্যান্ডেল দেখেই। বুঝতে পারলেন? বুঝতে পারলেন তো? ওকে, আর কি করাবো, আর একটু করিয়ে দিই চলুন। আর কি করাবো না পরের দিন হবে বলুন? আর করাবো না পরের দিন করাবো বলুন? পরের দিন? ওকে চলুন, পরের দিন ক্লাস হবে।